আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী থেকে আজকে আমি আপনাদের সামনে রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছে সেটি নিয়ে আলোচনা করব। রাজশাহী বোর্ড 2025 সালে অর্থাৎ রাজশাহী বোর্ডে আমাদের সাধারণত দুইটি সৃজনশীল প্রশ্ন আসে। আজকে আমি আপনাদেরকে প্রথমটি সমাধান করে দেব। আরেকটি বিষয় বলি, যারা আমরা পরীক্ষা দিব তারা অবশ্যই আমরা সকলেই জানি যে আর্থিক বিবরণী থেকে আমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন আনসার করতে হবে। তো এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে 2025 সালে সকল প্রশ্ন সমাধান করে দেব। সকলে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। দেখেন, রাজশাহী বোর্ড 2025 সালে আমাদের যে দুইটি সৃজনশীল প্রশ্ন এসেছে তার প্রথমটিতে আমাদের সাদ্দাম ট্রেডার্সের যে প্রশ্নটি আছে সেটি এখন আমি আপনাদেরকে সমাধান করে দেব, অর্থাৎ 1 নম্বর সৃজনশীল প্রশ্ন। সকলেই প্রশ্নটির সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দেব। দেখেন, এখানে আমাদেরকে বলছে 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে সাদ্দাম ট্রেডার্সের রেয়া মিল নিম্নে দেওয়া হলো। এখানে বলছে সাদ্দাম ট্রেডার্স রেয়া মিল 31শে ডিসেম্বর 2024। শিরোনাম অর্থাৎ হিসাবের নাম দিছে আমাদের এখানে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন দেখেন, রেয়া মিলের ভিতরে আমাদেরকে কিছু কথা বলছে। তো ভালো করে একটা জিনিস মনে রাখেন, যদি রেয়া মিলের ভিতরে যদি আপনারা কখনোই কোনো এন্ট্রির সাথে মাস লেখা থাকে, যেমন যদি বলে যে 2 মাস বা 8%, তারপরে যদি বলা হয় যে 10 মাস, এইভাবে যদি ব্র্যাকেটে কোনো এন্ট্রির সাথে বলা থাকে রেয়া মিলের ভিতরে, তাহলে ওই এন্ট্রিগুলোকে ধরে নেবেন আপনি সমন্বয়ের এন্ট্রি। আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। এখন দেখেন প্রশ্নটি আমাদেরকে কি বলছে, সকলে প্রশ্নটি একটু মনোযোগ সহকারে শুনেন। এখানে বলছে সাপ্লাইজ, এটি আমার জন্য একটি চলতি সম্পদ। অগ্রিম বীমা চলতি সম্পদ। হাতে নগদ এটিও চলতি সম্পদ। মূলধন মালিকানা শর্তের ভিতরে যাবে। প্রাপ্য হিসাব এটি চলতি সম্পদ। আসবাবপত্র স্থায়ী সম্পদ। বেতন পরিচালন ব্যয়, ভাড়া পরিচালন ব্যয়। সেবা আয় এটি অবশ্যই আমাদের মোট আয়ের ভিতরে যাবে। প্রদেয় হিসাব এটি হচ্ছে চলতি দায়। ব্যাংক জমা এটি হচ্ছে চলতি সম্পদ। মজুরি এটি হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। এরপর হচ্ছে সুদ আয়, এটি আমাদের জন্য মোট আয়ের ভিতরে চলে যাবে। এখন দেখেন, আর্থিক বিবরণীর নিচে কিছু আমাদেরকে অন্যান্য তথ্য বা সমন্বয়ের এন্ট্রি দিয়ে থাকে। সেম কাজ এখানে করছে, অন্যান্য তথ্যাদি। বছর শেষে অব্যবহৃত সাপ্লাইজ 9000 টাকা। দেখেন, যদি সমন্বয়ের এন্ট্রিগুলো হয় তাহলে সমন্বয়ের এন্ট্রির সাথে আমাদের রেয়া মিলের কোন এন্ট্রিটা জড়িত তার পাশে আমরা একটি কি দিব, দাগ দিব। তাহলে দেখেন, প্রথম সমন্বয়টা আমাদেরকে বলছে বছর শেষে অব্যবহৃত সাপ্লাইজ 9000 টাকা। এই যে সাপ্লাইজ আছে, আপনি রেয়া মিলে গিয়ে দেখেন কোথায় সাপ্লাইজ কথাটা আছে। এই সাপ্লাইজ যেখানে লেখা আছে তার পাশে একটি দাগ দিয়ে দেন, কারণ আপনি এখানে ধরে নেবেন যে এখানে সাপ্লাইজের দাগটা থাকা মানে হচ্ছে যে এখানে সমন্বয় করতে হবে আমাকে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। আরেকটা জিনিস মনে রাখেন, সমন্বয়ের এন্ট্রিগুলো মিনিমাম 2 বার যাবে। 2 বার যাবে বলতে বোঝানো হচ্ছে এটি 2 জায়গায় যাবে, একবার বিশদায় বিবরণীতে, আরেকবার যাবে আপনাদের আর্থিক অবস্থার বিবরণীতে। এই জিনিসটি ভালো করে মনে রাখেন। এরপরে বলা হচ্ছে 2 নাম্বার, মাসিক বীমা খরচ 2000 টাকা। এই যে আমাদের এখানে মাসিক বীমা খরচ আছে, দেখেন আমাদের রেয়া মিলে কোথায় বীমা দেওয়া আছে, রেয়া মিলে সাপ্লাইজের পরে দেওয়া আছে অগ্রিম বীমা। তাহলে এখানে আমাদের বীমা খরচটাকে অগ্রিম বীমার সাথে সমন্বয় করতে হবে। আপনারা রেয়া মিলে অগ্রিম বীমার পাশে কি করবেন, একটি দাগ দিয়ে দিবেন। এরপরে বলছে কি, দেখেন কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন বকেয়া আছে 2000 টাকা। দেখেন তো রেয়া মিলে কোথায় বেতন আছে, তাহলে বেতনের পাশে একটি দাগ দিয়ে দিবেন। এরপরে দেখেন এখানে বলছে 4 নাম্বার, অলিখিত সেবা আয় 4000 টাকা। অলিখিত সেবায় ভালো করে বুঝেন, অলিখিত সেবায় বলতে বোঝানো হচ্ছে আমি সেবা দিয়েছি কিন্তু এটি আমি লিখি নাই। তার মানে আমি ওই ব্যক্তির থেকে এখনো টাকা পাই। এটি আমার একদিকে প্রাপ্য হিসাবকে বৃদ্ধি করে, অন্যদিকে সেবা দেওয়ার মাধ্যমে আমার আয়ের পরিমাণকে বৃদ্ধি করে। সেজন্য এই এন্টিটি 2 জায়গায় যাবে, একটি যাবে প্রাপ্য হিসাবের সাথে, আরেকবার যাবে আপনার রেয়া মিলের ভিতরে যে সেবা আয় দেওয়া আছে সেবা আয়ের সাথে। তো আপনারা সেবা আয়ের সাথে একটি দাগ দিবেন এবং প্রাপ্য হিসাবের সাথে আরেকটি দাগ দিবেন। এরপরে দেখেন 5 নম্বরে বলছে প্রাপ্য হিসাবের 2000 টাকা আদায়যোগ্য নয়। ভালো করে বুঝেন, 2000 টাকা আদায়যোগ্য নয়। আমি একজন দেনাদারের নিকট থেকে টাকা পাই, কিন্তু এখন এখানে বলছে যে 2000 টাকা আমি তার থেকে আদায় করতে পারবো না, যাকে আমরা বলে থাকি কুরিন। আর এই কুরিনটা আমাদেরকে প্রাপ্য হিসাবের সাথে সমন্বয় করতে হবে। রেয়া মিলের কোথায় প্রাপ্য হিসাব আছে, দেখেন রেয়া মিলে মূলধনের পরে প্রাপ্য হিসাব আছে, তার মানে প্রাপ্য হিসাবের সাথে আরেকটি দাগ দিন। প্রাপ্য হিসাবের সাথে 2টি দাগ হয়েছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে বলা হচ্ছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী দেনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। ভালো করে বুঝেন, তার মানে প্রাপ্য হিসাবের সাথে আরেকটি দাগ হবে। কারণ কেন, এখানে যেহেতু অবশিষ্ট প্রাপ্য হিসাব বলছে, তার মানে এখানে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর আমাকে সঞ্চিতি ধরতে হবে। তার মানে আপনারা প্রাপ্য হিসাবের সাথে আরেকটি দাগ দিয়ে দেবেন। তাহলে প্রাপ্য হিসাবের সাথে দাগ হচ্ছে কয়টি, 3টি। এখন দেখেন আমাদের এখানে ক নম্বর সৃজনশীল প্রশ্ন বলছে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো।
খ নম্বরে বলছে 2024 সালের জন্য প্রতিষ্ঠানের আয় বিবরণী প্রস্তুত করো। গ নম্বরে বলছে 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। তো এটি ছিল আমাদের প্রশ্নের ধরন। এখন আমি আপনাদেরকে ক, খ, গ তিনটি কি করব, সমাধান করে দিব। তো দেখেন এখানে ক নম্বরে আমাদেরকে বলছে যে অনাদায় পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। তো যেহেতু অনাদায় পাওনা খরচের পরিমাণ নির্ণয় করতে বলছে, আমাদেরকে দেখতে হবে যে রেয়া মিলের কোথায় অনাদায় পাওনা আছে। দেখেন রেয়া মিলের কিন্তু আমাদের কোথাও কিন্তু অনাদায় পাওনা নেই। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু রেয়া মিলের ভিতরে অনাদায় পাওনাটা নেই, এখন আমরা এটা কিভাবে বের করব? দেখেন তো আপনারা সমন্বয় 5 যান। সমন্বয় 5-এ বলছে প্রাপ্য হিসেবে 2000 টাকা আদায়যোগ্য নয়। এই যে আমি 2000 টাকা পাবো না, এটাকে বলা হবে অনাদায় পাওনা বা কুরিন। এই অনাদায় পাওনার আরেকটি নাম হচ্ছে কি? কুরিন। আশা করি আপনারা এটি সকলে জানেন যে অনাদায় পাওনার আরেকটি নাম হচ্ছে কুরিন। তাহলে আমাদেরকে যদি কুরিন খরচের পরিমাণ বের করতে বলতো তাহলে একই সিস্টেম, আর যদি অনাদায় পাওনা খরচ বের করতে বলে তাহলেও একই সিস্টেম। তো আমাদের এখানে দেখেন সমন্বয় 5-এ বলছে যে 2000 টাকা আদায়যোগ্য নয়, যাকে আমরা বলে থাকি অনাদায় পাওনা। তো দেখেন আমরা এখানে লিখে নিব অনাদায় পাওনা। তো অনাদায় পাওনার পরিমাণ কত টাকা? দেখেন 2000 টাকা। এই 2000 টাকা আমরা এখানে বসাবো। দেখেন এতটুকু পর্যন্ত বোঝার পরে আপনাদেরকে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, আমরা পরিচালন ব্যয়ের ভিতরে কি করি? যেহেতু এখানে খরচ বের করতে বলছে, তখন আমরা অনাদায় পাওনার খরচটা বের করি। অনাদায় পাওনার সাথে আমরা যোগ করি নতুন অনাদায় পাওনা, যোগ করি নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, বিয়োগ করি পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। দেখেন আমি এখানে লিখে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আমরা যেটি করব সেটা হচ্ছে অনাদায় পাওনা। তো এই অনাদায় পাওনার সাথে আমরা কি করি? যোগ করি নতুন অনাদায় পাওনা, নতুন অনাদায় পাওনা। এরপরে যোগ করি নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। এটি আমরা কি করি? যোগ করি। দেখেন এরপর আমরা এখান থেকে বিয়োগ করি পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। এটা আমরা এখান থেকে কি করি? বিয়োগ করি। এরপরে যে ফলাফলটি আসবে সেটি হচ্ছে অনাদায় পাওনা খরচ বা কুরিন খরচের পরিমাণ। এই ফরম্যাটটি আপনাদেরকে জানতে হবে এই প্রশ্নটি সমাধান করতে হলে। তো দেখেন এখানে অনাদায় পাওনা যেটা প্রথমে দেওয়া আছে এটা হচ্ছে রেয়া মিলে থাকে, কিন্তু আজকের অঙ্কের রেয়া মিলে এটা নাই। তার মানে আমরা এটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই। এরপর রেয়া মিলে কিন্তু আজকে আমরা এটা পেয়েছি যে নতুন অনাদায় পাওনা। মনে রাখবেন রেয়া মিলের নিচে সমন্বয়ের মধ্যে যত প্রকার এন্ট্রি দেওয়া থাকবে সবগুলো হচ্ছে নতুন। তার মানে সমন্বয় 5 নম্বরে যেহেতু বলছে প্রাপ্য হিসেবে 2000 টাকা আদায়যোগ্য নয়, এটি হচ্ছে নতুন অনাদায় পাওনা, যা আমরা এখানে লিখে ফেলছি। এখন আমাদেরকে এখানে যোগ করতে হবে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, যেটা আমরা সমন্বয়ে পাবো। তো সমন্বয় এখানে বলছে যে অবশিষ্ট প্রাপ্য হিসেবের উপর 5% অনাদায় পাওনা সঞ্চিতি ব্যবস্থা করতে হবে। তাহলে অবশিষ্ট প্রাপ্য হিসেবটা আপনাকে বের করতে হবে। তো আমরা এখানে অবশিষ্ট প্রাপ্য হিসেব বের করি। দেখেন অবশিষ্ট প্রাপ্য হিসাব। তো অবশিষ্ট প্রাপ্য হিসাব বের করার জন্য আপনাদেরকে দেখতে হবে যে রেয়া মিলের ভিতরে প্রাপ্য হিসাব কত দেওয়া আছে। রেয়া মিলের ভিতরে আপনারা দেখবেন এখানে প্রাপ্য হিসাব দেওয়া আছে এখানে 26,000 টাকা। এই 26,000 টাকা আমরা এখানে বসাবো। এরপরে দেখেন প্রাপ্য হিসাবের সাথে কিন্তু সমন্বয়ের দাগ 3টা আছে, ভালো করে বোঝেন। প্রথম দাগটা কি আছে? যে প্রাপ্য হিসেবে 2000 টাকা আদায়যোগ্য নয়। এর আগে 4 নম্বরে যেটি বলছে সেটা হচ্ছে অলিখিত সেবায় 4000 টাকা। অলিখিত সেবা আয় কত? 4000 টাকা। এই যে অলিখিত সেবায় 4000 টাকা আছে, এটা আপনার প্রাপ্য হিসেবের পরিমাণকে বৃদ্ধি করে, কারণ এটি আপনি লেখেন নাই, যাকে আমরা বলে থাকি দাঁড়ে সেবা। ভালো করে মনে রাখেন, অলিখিত যে কথা, দাঁড়ে সেবা আয় এক কথা। তাহলে এটা আমার প্রাপ্য হিসেবে 4000 টাকা কি করবে? বৃদ্ধি করবে। দেখেন এই 4000 টাকা আমরা এখানে যোগ করব। যোগ করার পরে আমরা এখানে টোটাল প্রাপ্য হিসেবেরটা পাবো। এরপরে এখান থেকে আমরা বিয়োগ করব নতুন অনাদায় পাওনাটা। ভালো করে মনে রাখেন, আর্থিক অবস্থার বিবরণীতে যেভাবে করি। দেখেন বলছে প্রাপ্য হিসেবে 2000 টাকা আদায়যোগ্য নয়, 5 নম্বর সমন্বয়। এই যে 2000 টাকা পাবো না, এটা আমার প্রাপ্য হিসেবের পরিমাণকে কমিয়ে দিবে। এটা হচ্ছে নতুন অনাদায় পাওনা। এটা কি? নতুন অনাদায় পাওনা। তাহলে আমরা যদি এখানে দেখেন যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের এখানে আসবে 28,000 টাকা। এই যে 28,000 টাকা আসছে এটি হচ্ছে অবশিষ্ট প্রাপ্য হিসাব। এখন এটার উপরে বলছে 5% অনাদায় পাওনা সঞ্চিতি ধরতে হবে। তো আপনি যদি 5% অনাদায় পাওনা সঞ্চিতি ধরেন তাহলে আপনাদের এখানে কত আসে? দেখেন 28,000 আমরা এখানে 5% করব, তাহলে আমাদের এখানে আসবে 1400 টাকা। কত টাকা? 1400 টাকা। তাহলে আমরা এখানে যোগ করব যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। কত টাকা আসছে? 1400 টাকা। তো দেখেন আমরা এইগুলো বসানোর পর আমাদের এখানে যে ফলাফল আসবে 3400 টাকা। এটি হচ্ছে আমাদের অনাদায় পাওনা খরচের পরিমাণ বা কুরিনের পরিমাণ। আশা করি আমি আপনাদেরকে ক নাম্বারটি বোঝাতে পেরেছি। প্রশ্নটি ডিটেলস আলোচনা করছি।
কারণ কেন, যাতে আপনারা এক একটা প্রশ্ন সমাধান করার মাধ্যমে একাধিক প্রশ্ন সমাধান করতে পারেন সেজন্য। তো এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দেব। এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দেব। এখানে খ নম্বর আমাদেরকে বলছে 2024 সালের জন্য প্রতিষ্ঠানের আয় বিবরণী প্রস্তুত করো। দেখেন এখানে কিন্তু আমাদেরকে বিশদ বিবরণী করতে বলে নাই। বিশদ বিবরণী যে কথা, আয় বিবরণীও একই কথা। তবে আমাদের যেহেতু এখানে আয় বিবরণী করতে বলছে, কারণটি হচ্ছে এই অঙ্কটি হচ্ছে একটি সেবাধর্মী ব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক। কিভাবে বুঝবো? কারণ এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ক্রয় বিক্রয় নেই, এখানে দেওয়া আছে শুধুমাত্র সেবা আয়। আশা করি এই বিষয়টি বুঝতে পারবেন। তো দেখেন এখানে যেহেতু সেবা আয় আমাদেরকে দেওয়া আছে, তার মানে এখানে আমরা আয় বিবরণী করার সময় শুধুমাত্র যে কাজটি করব, আয় থেকে ব্যয়গুলো বিয়োগ করলে আমরা এখানে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণটা পেয়ে যাব। জাস্ট এই কাজটা করবেন। এখানে কোনো আপনাদের মোট মুনাফা, পরিচালন ব্যয় কি, অপরিচালন আয়, অপরিচালন ব্যয় এগুলো বের করার ঝামেলা নেই। তো আমরা এখানে লিখে নেব, প্রথমে ঘরটি করে নেবেন আপনারা অবশ্যই। এখানে লিখে নেবেন এখানে বিবরণ টাকা টাকা টাকা। দেখেন এইভাবে ঘর করবেন। এরপর এখানে লিখে নেবেন আপনারা আয় সমূহ, আয় সমূহ এটি লিখে নেবেন। এখন দেখেন আয় কি কি আছে। দেখেন প্রতিষ্ঠানে প্রথমে এখানে দেওয়া আছে রেয়া মিলে সেবা আয়, এটি এখানে লিখে নেবেন সেবা আয়। তো সেবা আয়ের টাকাটা আপনারা অবশ্যই এখানে সেকেন্ড কলামে লিখবেন। কত টাকা দেওয়া আছে দেখেন তো, সেবা আয় দেওয়া আছে আমাদের 91,000 টাকা। তো আমরা এখানে 91,000 টাকা লিখে নিব। এই সেবা আয়ের সাথে এখন আমাদেরকে দেখেন তো একটা সমন্বয়ের দাগ দেওয়া আছে সেবা আয়ের সাথে। সমন্বয় 4 নম্বরে কি বলছে? বলছে যে অলিখিত সেবা আয় 4,000 টাকা। অলিখিত সেবা আয় বলতে বোঝানো হচ্ছে এই সেবা আয় হয়েছে কিন্তু টাকাটা এখন আমি পাই নাই, যাকে বলা হয় ধারে সেবা দিয়েছি আমি। তো এটাকে আমরা বলতে পারি অনাদায় সেবা আয়। ভালো করে মনে রাখবেন, এটাকে আপনি বলতে পারেন, এটা যোগ করবেন কারণ এটা আয়ের পরিমাণকে বৃদ্ধি করে। তাহলে এখানে লিখবেন অনাদায় সেবা আয়। আমি সেবা দিয়েছি কিন্তু টাকাটা এখনো আদায় করি নাই, এটা আপনার জন্য অবশ্যই কি হবে, যে আয় হয়ে যাবে। তো এখানে আমাদের কত হচ্ছে 4,000 টাকা। আপনারা অনেকে চাইলে এখানে লিখতে পারেন যে অলিখিত সেবা আয়ও, এই কথাটিও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে যোগ করে এখানে একদম থার্ড কলামে নিব 95,000 টাকা। এরপরে দেখেন আমাদের আর কোনো আয় আছে কিনা, রেয়া মিলে দেওয়া আছে সুদ আয়, এটি আপনাদের জন্য অবশ্যই আয় হয়ে যাবে। তো সুদ আয় এখানে লিখে নেবেন সুদ আয়ের পরিমাণ দেওয়া আছে কত, দেওয়া আছে 2,000 টাকা। এই 2,000 টাকা এখানে লিখে নেবেন। তো দেখেন রেয়া মিলের ভিতরে আমি আর কোনো আয় দেখি না, আপনারা সমন্বয়ে যান। এবার সমন্বয়ে যদি আয় থাকে তাহলে এখানে আপনারা নিয়ে আসবেন। 1 নম্বর সমন্বয় এটা সাপ্লাই সম্পদ, এখানে বীমা খরচ। 2 নম্বর সমন্বয় এটা আসবে না, বেতন এখানে আসবে না। 4 নম্বর সমন্বয় আমরা এখানে নিয়ে আসছি। এরপর 5 নম্বর হচ্ছে অনাদায়, এটা আমার জন্য ব্যয়, এটা এখানে আসবে না। তার মানে আমাদের আর কোনো কি নেই, আয় নেই। তো আমরা দুইটিকে যোগ করলে আমাদের এখানে আসবে কত, 97,000 টাকা। এই যে 97,000 টাকা আসছে, এইটা হচ্ছে আমাদের জন্য মোট আয়। এটা আমার জন্য কি আয়, মোট আয় বা নিট আয়ও বলা যায়। এটিকে কি বলবেন, নিট আয় তো বলতে পারেন। তো দেখেন এখান থেকে এবার আমরা বিয়োগ করব ব্যয় সমূহ, ব্যয় সমূহ। তো ব্যয় সমূহের ভিতরে দেখেন আমরা রেয়া মিলের শুরু থেকে যাব। সাপ্লাইজ চলতি সম্পদ এখানে আসবে না, অগ্রিম বীমা চলতি সম্পদ এখানে আসবে না, হাতে নগদ চলতি সম্পদ আসবে না, মূলধন, প্রাপ্য হিসাব, আসবাবপত্র, বেতন আপনার জন্য কি, বেতন আপনার জন্য একটা ব্যয়, মানে পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয় হোক, অপরিচালন ব্যয় হোক, যে কোনো ব্যয়ই কিন্তু এখানে চলে আসবে। এখানে কোনো কিছু আপনাকে ক্যাটাগরি আকারে নিতে হবে না। তো বেতন যেহেতু আছে, বেতন কত টাকা দেওয়া আছে দেখুন তো, বেতন দেওয়া আছে আপনাদের এখানে 22,000 টাকা। এই 22,000 টাকা আপনারা প্রথম কলামে লিখবেন। কারণ কেন, কারণ বেতনের সাথে একটি সমন্বয়ের দাগ দেওয়া আছে। সমন্বয় তিনি কি বলছে যে কর্মচারী ডিসেম্বর মাসের বেতন বকেয়া আছে, তাহলে এখানে আপনি যোগ করবেন যোগ বকেয়া বেতন। মনে রাখবেন কোনো কিছু বকেয়া থাকলে যোগ হয়, আর অগ্রিম হলে কি হবে, বিয়োগ হবে। তো বকেয়া বেতনের পরিমাণ কত, 2,000 টাকা। এটা আপনি এখানে যোগ করবেন, তাহলে আপনার এখানে টোটাল বেতন আসবে 24,000 টাকা। আশা করি বুঝাতে পেরেছি। এরপরে দেখেন ভাড়া আপনার জন্য অবশ্যই প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। তো আমরা এখানে নিয়ে আসবো
ভাড়া কত টাকা দেওয়া আছে? ভাড়া দেওয়া আছে 8,000 টাকা। এই 8,000 টাকা আমরা এখানে নিয়ে যাব। এরপরে দেওয়া আছে দেখেন মজুরি, এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, তো আমরা মজুরিটাকে এখানে নিয়ে যাব। মজুরি কত টাকা? মজুরি দেখেন মজুরি দেওয়া আছে 10,000 টাকা, এই 10,000 টাকা আমরা এখানে নিব। এরপরে দেখেন রেয়া মিলের ভিতরে আমাদের আর কোনো ব্যয় নেই, এখন রে সমন্বয়ে আমরা যাব। তো সমন্বয়ে কি বলছে দেখেন, বছরের শেষে অব্যবহৃত সাপ্লাইজ 9,000 টাকা। ভালো করে বুঝেন, আমাদের রেয়া মিলের ভিতরে যে সাপ্লাইজ দেওয়া আছে সেটা কত? রেয়া মিলের ভিতরে সাপ্লাইজ দেওয়া আছে কি? রেয়া মিলের ভিতরে সাপ্লাইজ আমাদের দেওয়া আছে এখানে 29,000 টাকা, এটা আমরা এখানে বসাবো। এখন এখানে বলা হচ্ছে সমন্বয়কে বছর শেষে অব্যবহৃত সাপ্লাইজ, অব্যবহৃত সাপ্লাইজ বলতে বোঝানো হচ্ছে যেটা আমি ব্যবহার করিনি, তাহলে এটা আপনি কি করবেন? এখান থেকে বিয়োগ করবেন। তাহলে অব্যবহৃত সাপ্লাইজ, এই কথাটা আপনি এখানে লিখে নেবেন। সাপ্লাইজ কত টাকা ছিল অব্যবহৃত? 9,000 টাকা। তাহলে আমি এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, আমার টোটাল সাপ্লাই ছিল 29,000 টাকা, আমি অব্যবহৃত মানে এখনো ব্যবহার করিনি, আমার কাছে হাতে আছে বা সমাপনী আমার কাছে এখনো হাতে রয়েছে কত? 9,000 টাকার সাপ্লাইজ। তাহলে আমি ব্যবহার করছি কত? 20,000 টাকা। এটাকে বলা হবে ব্যবহৃত সাপ্লাইজ। ব্যবহৃত সাপ্লাইজ, এই ব্যবহৃত সাপ্লাইজের অংশটুকু আপনাকে কোথায় নিয়ে আসতে হবে? এখানে নিয়ে আসতে হবে। তো কিভাবে আনবেন দেখেন, আপনি এখানে লিখবেন ব্যবহৃত সাপ্লাইজ, তার মানে সাপ্লাইজ আপনার জন্য সম্পদ, কিন্তু এটাকে যখন আপনি ব্যবহার করে ফেলবেন তখন এটা আপনার জন্য হয়ে যাবে ব্যয়। তো এটি কিভাবে আনবেন? টোটাল সাপ্লাই ছিল 29,000 টাকা, তার থেকে আপনি 9,000 টাকা এখনো ব্যবহার করেন নাই, এটা এখান থেকে বিয়োগ করে ফেলবেন, তাহলে 20,000 টাকা সাপ্লাইজ ব্যবহার করছেন। আশা করি বুঝাতে পেরেছি। এরপরে দেখেন মাসিক বীমা খরচ 2,000 টাকা। ভালো করে বুঝেন, আমরা অঙ্ক করি কত বছরের জন্য? অঙ্ক করি 1 বছরের জন্য। যদি মাসে এখানে 2,000 টাকা হয় তাহলে 12 মাসে কত হবে সেটা এখানে চলে আসবে। তো আমরা এখানে লিখে নিব বীমা খরচ। বীমা খরচ, তো বীমা খরচের পরিমাণ আমাদের যদি মাসে 2,000 টাকা হয় তাহলে 12 মাসে অবশ্যই আমাদের কত হবে? 24,000 টাকা। এই 24,000 টাকা বীমা খরচ আমরা এখানে নিয়ে যাব। 3 নম্বর সমন্বয় বেতন, বেতনের কাজ করে ফেলছি। 4 নম্বর সমন্বয় সেবা আয়, এটার কাজ আমরা এখানে করে ফেলছি। এরপরে দেখেন 5 নম্বর সমন্বয় কি বলছে? বলছে প্রাপ্য হিসেবে 2,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসেবের উপর 5% অনাদায় দেনা সঞ্চিতি ধরতে হবে। তাহলে দেখেন তো, আমি এখানে 2,000 টাকা আদায় করতে পারবো না, এটা আমার জন্য ব্যয়। আবার নতুন করে 5% অনাদায় পাওনা সঞ্চিতি ধরবো, তাহলে ব্যয়ের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। ক নম্বরে যে ফলাফলটা পেয়েছে অনাদায় পাওনা খরচের পরিমাণ, সেই ফলাফলটা আমরা এখানে ডিরেক্ট নিয়ে আসবো। তো আমরা এখানে লিখবো অনাদায় পাওনা টোটাল কত ছিল, এটা আপনি লিখবেন ক হতে, এটা এখানে নিয়ে আসবেন। ওই কাজটা এখানে জাস্ট করবেন। যদি ক নম্বরে এটা না বলতো তাহলে আমি কিন্তু এখানে কাজটা করে দেখাই দিতাম। এখন যেহেতু আমরা ক নম্বরে করে ফেলছি, এখন আর আমাদের আনা লাগবে না। তো 3,400 টাকা এটা এখানে নিয়ে যাব। তো এখানে দেখেন আমাদের আর কোনো ব্যয় নেই, এখন আমরা এই সবগুলো কি করব? যোগ করে ফেলবো। তো যোগ করলে কত আসে দেখেন, 24,000 টাকা যোগ 8,000 টাকা যোগ 10,000 টাকা, তারপরে যোগ করব 20,000, যোগ করব 24,000, যোগ করব 3,400, তাহলে আমাদের এখানে আসবে 89,400 টাকা। এটা হচ্ছে আমার জন্য কি মোট ব্যয়। এখন আমরা কি করব? টোটাল আয় থেকে ব্যয়গুলো বিয়োগ করব। তো দেখেন আমাদের আয় থেকে ব্যয় বিয়োগ করলে কত আসে? আমাদের এখানে আসবে 7,600 টাকা। এই যে 7,600 টাকা আসছে, এটা হচ্ছে আমার জন্য নিট আয়। এটা আমার জন্য কি নিট আয়ের পরিমাণ। তো দেখেন এখানে আপনারা যে কাজটি করতে পারেন, এটা সেকেন্ড কলামে রেখে প্রথমে এটা ফার্স্ট কলামে রাখতে পারেন, এটা সেকেন্ড কলামে রাখতে পারেন, একসাথে ফলাফলটা এখানে নিয়ে আসতে পারেন। এভাবে করলেও হবে, কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা খ নম্বরটি বুঝতে পারছেন। আমি এখন আপনাদেরকে গ নম্বরটি বুঝিয়ে দেব। এখন আমি আপনাদেরকে গ নম্বরটি বুঝিয়ে দেব। এখানে গ নম্বর বলছে 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা সকলে জানি যে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত, এই শর্তটি আমাদেরকে কি করতে হবে? পূরণ করতে হবে। তো এটি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমাদের কি হবে? যে আর্থিক অবস্থার বিবরণটি পরিপূর্ণভাবে হয়ে যাবে। তো আমাদের প্রথমে আসে এখানে সম্পদ, সেজন্য আমরা এখানে লিখে নিব সম্পদ সমূহ। কি লিখবেন এখানে? সম্পদ সমূহ, এই কথাটা এখানে লিখে নেবেন।
এখন দেখেন এটি লেখার পর আপনারা সকলে জানেন যে সম্পদের ভিতরে প্রথমে যেটি চলতি সম্পদ, এটার জন্য হেডিং করবেন। তো দেখেন চলতি সম্পদ আমরা করার পরে দেখবো আমাদের এখানে চলতি সম্পদ কি কি আছে। আমাদের প্রথমে দেওয়া আছে সাপ্লাইজ। দেখেন সাপ্লাইজের সাথে একটি সমন্বয় দাগ দেওয়া আছে। 1 নম্বর সমন্বয় বলছে বছর শেষে অব্যবহৃত সাপ্লাইজ 9000 টাকা। ভালো করে মনে রাখেন, সাপ্লাইজ আপনার জন্য সম্পদ, কিন্তু এর যতটুকু অংশ আপনি ব্যবহার করে ফেলবেন সেটা আপনার জন্য ব্যয়, আর যতটুকু অংশ আপনার কাছে অব্যবহৃত থাকবে বা হাতে থেকে যাবে সেটা আপনার জন্য চলতি সম্পদ হয়ে যাবে। এখানে সাপ্লাইজ 29,000 টাকা যেটা দেওয়া আছে এটা কিন্তু টোটালটা চলতি সম্পদ এখানে হবে না। এখানে আপনি যতটুকু আপনার কাছে বছর শেষে হাতে আছে ততটুকু এখানে হয়ে যাবে। তাহলে যতটুকু অংশ আমরা ব্যবহার করি নাই সেটা হচ্ছে অব্যবহৃত সাপ্লাইজ। তো আমরা এখানে লিখে নিব যে অব্যবহৃত সাপ্লাইজ, অব্যবহৃত সাপ্লাইজ। তো অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ হচ্ছে 9000 টাকা। এই 9000 টাকা আমরা এখানে লিখে নিব। অথবা আপনারা যদি এখানে যদি বাড়তি কোনো কাজ করতে চান তাহলে কি করবেন, সাপ্লাইজ টাকা আগে লিখবেন 29,000 টাকা ফার্স্ট কলামে, এরপর আপনারা যতটুকু ব্যবহার করছেন সেটা বিয়োগ করে আপনারা অব্যবহৃত 9000 টাকা ঘুরে ফিরে একই কথা পাবেন। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। এরপরে দেখেন আমাদের 2 নম্বরে বলছে অগ্রিম বীমা। দেখেন অগ্রিম বীমা আপনার জন্য একটি চলতি সম্পদ। ব্যয় যদি কখনো অগ্রিম থাকে তাহলে এটি চলতি সম্পদ হয়ে যাবে। তো আমরা এখানে লিখে নিব অগ্রিম বীমা। লেখার পরে দেখেন তো অগ্রিম বীমার পরিমাণ কত টাকা সেটা আমরা কিভাবে বুঝবো। তো আমাদের এখানে অগ্রিম বীমার পরিমাণ দেওয়া আছে 25,000 টাকা, সেটা আমরা এখানে বসিয়ে দিব। এখন সমন্বয় দাগ দেওয়া আছে অগ্রিম বীমার সাথে। এখানে সমন্বয় 2 নম্বর বলছে মাসিক বীমা খরচ 2000 টাকা। এই যে আমাদের অগ্রিম বীমা আমরা প্রত্যেক মাসে খরচ করে ফেলছি সেটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। সেটার জন্য আমরা এখানে লিখে নেব বীমা খরচ। তো বীমা খরচের পরিমাণ যদি আমাদের মাসে 2000 টাকা হয় তাহলে 12 মাসে কত হবে, খ নম্বরে দেখিয়েছি 24,000 টাকা। তাহলে এখনো অগ্রিম বীমা রয়েছে কত, 1000 টাকা। এটি হচ্ছে অগ্রিম বীমার পরিমাণ। এরপরে দেখেন হাতে নগদ, এটা আপনার জন্য একটি চলতি সম্পদ। হাতে নগদ। তো হাতে নগদের পরিমাণ দেওয়া আছে কত, হাতে নগদের পরিমাণ দেওয়া আছে 20,000 টাকা। এটিকে আমরা ফার্স্ট কলামে সেকেন্ড কলামে লিখে ফেলবো কারণ এখানের সাথে সমন্বয় নেই। দেখেন যদি আপনি সিকোয়েন্স অনুযায়ী সাজাতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে হাতে নগদকে আগে লিখতে হবে, এরপরে ব্যাংক জমা, এরপরে প্রাপ্য হিসাবে, এভাবে সিরিয়ালে সাজাতে পারেন। তো পরীক্ষা যেতে এত চিন্তা করার আমাদের সময় নেই, সেজন্য আমরা আগে মিলে সিরিয়ালে অনুযায়ী এগুলো বসিয়ে যাব, কোনো সমস্যা নেই। সিরিয়ালগুলো আপনারা যখন বিবিএতে পড়তে যাবেন অ্যাকাউন্টিং নিয়ে তখন আপনারা এগুলো বুঝে যাবেন। এখানে দেখেন আমাদের আর আছে কি মূলধনের পরে প্রাপ্য হিসাব, এটা আপনার জন্য চলতি সম্পদ। তো আপনি এখানে লিখে নেবেন প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাবের পরিমাণ দেওয়া আছে কত, দেখেন তো আমাদের এখানে প্রাপ্য হিসাবের পরিমাণ দেওয়া আছে এখানে 26,000 টাকা। এই 26,000 টাকা আমরা এখানে ফার্স্ট কলামে লিখবো, কারণ কেন, এটার সাথে সমন্বয় আছে। তো কি কি সমন্বয় আছে, সমন্বয় 4 নম্বরে বলছে কি দেখেন অলিখিত সেবায় 4,000 টাকা। মানে অলিখিত সেবায় বলতে বোঝানো হচ্ছে ধারে সেবা দিয়েছি কিন্তু এখন আমি টাকা পাই নাই, বা এটা আমি এখনো খাতার মধ্যে লিখি নাই। তাহলে এই যে আমাদের এখানে ধারে সেবা হয়েছে বা অলিখিত সেবায় হয়েছে এটাকে আমরা এখানে যোগ করে ফেলবো। ক নম্বরে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের অবশিষ্ট প্রাপ্য হিসাব কিভাবে বের করতে হয়, অলিখিত সেবা আয়, যাকে আমরা আরেকটি নাম বলতে পারি অনাদায় সেবা আয়, এটাও লেখা যায় এখানে। তো দেখেন কত হাজার টাকা, 4,000 টাকা, এটা আমরা এখানে যোগ করব। যোগ করলে আমাদের এখানে দেখবেন আসবে 30,000 টাকা। এই 30,000 টাকা আমরা এখানে বসিয়ে দিব। এখন দেখেন এরপরে 5 নম্বর সমন্বয় বলছে যে প্রাপ্য হিসাবে 2,000 টাকা আদায়যোগ্য নয়। মানে আমি এই প্রাপ্য হিসাব থেকে যে 3,000 টাকা 30,000 টাকা পাই, এই 30,000 টাকা 2,000 টাকা আমি আদায় করতে পারবো না। তাহলে আমাকে এখানে কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। তো আমরা এখানে লিখে নিব অনাদায় পাওনা। অনাদায় পাওনা, এই অনাদায় পাওনা নামে আমরা এটাকে এখান থেকে কি করবো, বিয়োগ করবো 2,000 টাকা। তো বিয়োগ করলে আমাদের এখানে আসবে কত, 28,000 টাকা। এই 28,000 টাকা হচ্ছে আপনার জন্য অবশিষ্ট প্রাপ্য হিসাব। এই অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর অনাদায় পাওনা সঞ্চিতি আপনাকে এখানে রাখতে হবে। দেখেন যখন ব্যয় আপনারা বের করেন তখন কিন্তু অনাদায় পাওনাগুলো আপনি যোগ করেন, আর এখানে আসে কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব থেকে এগুলো বাদ যায়। এই বিষয়টি মনে রাখেন একটু ভালো করে, পরীক্ষাতে এগুলো গোলাই ফেলেন। দেখেন এখানে বলছে যে 5 নম্বর সমন্বয়ে অবশিষ্ট প্রাপ্য হিসাবের
উপর 5% অনাদায় পাওনা সঞ্চিতি ব্যবস্থা করতে হবে। এই যে অনাদায় পাওনা সঞ্চিতি আছে সেটিও আমরা এখান থেকে বিয়োগ করব। পরিচালন ব্যয়ে কিন্তু এগুলো যোগ হয়। তো আমরা এখানে লিখব নতুন অনাদায়, এটাও কিন্তু নতুন। কিভাবে বুঝবো? কারণ এটা যেহেতু আমরা সমন্বয় পেয়েছিলাম, তার মানে এটাও নতুন অনাদায় পাওনা আর এটাও নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। এটি আমরা এখানে লিখে নিব। তো দেখেন আমরা কিন্তু ক নাম্বার আপনাদেরকে বের করেছিলাম যে অবশিষ্ট প্রাপ্য হিসাবের থেকে যে আমরা 5% করব, তখন আমরা এখানে নতুন অনাদায় পাওনা সঞ্চিতিটা পেয়ে যাব। তো আমরা এখান থেকে এটা কি করব? বিয়োগ করে ফেলবো। তো বিয়োগ করলে আমাদের এখানে কত আসছে দেখেন, 27,000, এখানে হবে আমাদের 26,600 টাকা। এই 26,600 টাকা হচ্ছে আমাদের জন্য কি, যে প্রাপ্য হিসাবের নিট প্রাপ্য হিসাব। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন দেখেন আমাদের মিলের ভিতরে আর কোনো চলতি সম্পদ আছে কিনা। দেখেন আমাদের দেওয়া আছে ব্যাংক জমা, এটা আমার জন্য একটি চলতি সম্পদ। তো আমরা এখানে লিখে নিব ব্যাংকে জমা বা ব্যাংক জমা, এই শব্দটা সেটি হচ্ছে কত, আমাদের দেওয়া আছে 40,000 টাকা। এটি আমরা এখানে লিখে নিব। আর কি আমাদের মিলের ভিতরে কোনো চলতি সম্পদ আছে? না। এখন আমরা সমন্বয়ে যাব যে সমন্বয়ে কোনো চলতি সম্পদ পাই কিনা। সমন্বয়ের 1 এর কাজ শেষ, 2 এর কাজ আমরা করে ফেলছি, বিমা খরচ, বকেয়া বেতন। দেখেন বেতন যে বকেয়া আছে এটা আপনার জন্য চলতি দায়, এটা এখানে আসবে না। এরপর অলিখিত সেবায়ের কাজ করে ফেলছি, এরপর আমরা এখানে অনাদায় পাওনার কাজ করে ফেলছি। তার মানে আমাদের আর কোনো চলতি সম্পদ নেই। এখন আমরা সবগুলো যোগ করব। তো যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, 10,000, 20,000, 30,000, এখানে 70,000, তারপর হচ্ছে 70,000 টাকার সাথে আমরা কি করব, এখানে 26,600 টাকা যোগ করব। তাহলে আমাদের এখানে আসবে 96,600 টাকা। এই যে 96,600 টাকা আসছে, এটি হচ্ছে আমাদের জন্য মোট চলতি সম্পদের পরিমাণ। তো দেখেন মোট চলতি সম্পদের পর আমরা জানি আমাদের আসবে কি, দীর্ঘমেয়াদী সম্পদ। তো এটি এখন আমরা এখানে নিয়ে আসব। তো দেখেন দীর্ঘমেয়াদী সম্পদ কিন্তু আজকের অঙ্ক আমাদের নেই। আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে এখানে আসবাবপত্র। দীর্ঘমেয়াদী সম্পদ বলতে বোঝানো হচ্ছে 10% বিনিয়োগ বা সঞ্চয়পত্র, এগুলো দেওয়া থাকলে এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ, এটি এখানে নেই। এরপর আমাদের এখানে আসবে স্থায়ী সম্পদ। আজকের অঙ্কে কিন্তু স্থায়ী সম্পদ আছে, তো আমরা এখানে লিখে নিব স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদের পরিমাণ আমাদের এখানে কি দেওয়া আছে দেখেন, তো স্থায়ী সম্পদ দেওয়া আছে আসবাবপত্র। তো আমরা এখানে আসবাবপত্র কথাটা লিখে নিব, আসবাবপত্র। তো আসবাবপত্র লেখার পরে দেখেন তো কত আছে আমাদের আসবাবপত্র, এখানে দেওয়া আছে 60,000 টাকা। এটি একদম আমরা এখানে থার্ড কলামে নিয়ে যাব, কারণ এটার সাথে কোনো সমন্বয় নেই। তো দেখেন আমাদের আর কিন্তু কোনো সম্পদ নেই। এখন আমরা সবগুলো যোগ করব। তা এখানে আসবে আমাদের 1,56,600 টাকা। এই যে 1,56,600 টাকা আসছে, এটি হচ্ছে আমাদের জন্য কি, মোট সম্পদের পরিমাণ। তো দেখেন আমরা কিন্তু আর্থিক অবস্থা বিবরণীর শুধুমাত্র একটা পার্ট সমাধান করছি। এখন আমাদের কি করতে হবে দেখেন, সম্পদের দিকে কত আসছে, 1,56,600 টাকা। এখন আমাদের ওই দুইটি পাশ এখন কি করতে হবে, বের করতে হবে। তো এখন আমি আপনাদেরকে পরবর্তী পার্টটি বুঝিয়ে দিব। দেখেন এখানে আমাদের পরবর্তী হচ্ছে দায় এবং মালিকানা শর্তটি বের করতে হবে। তো আমরা জানি হিসাব বিজ্ঞানে 2 ধরনের দায় থাকে, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। আজকের অঙ্কে দীর্ঘমেয়াদী দায় নেই, অর্থাৎ ঋণ, এটি আমাদের নেই। তো আমাদের এখানে আছে শুধুমাত্র চলতি দায়। তো আমরা এখানে লিখে নিব চলতি দায়, চলতি দায়। এটি লেখার পরে দেখেন চলতি দায় কি আছে, আপনাদের মিলে দেখতে পাবেন আপনারা প্রদেয় হিসাব, এটি আপনার জন্য একটি চলতি দায়, প্রদেয় হিসাব। তো প্রদেয় হিসাবের সাথে যেহেতু কোনো সমন্বয় নেই, তাহলে আমরা এখানে প্রদেয় হিসাবের টাকাটা বসিয়ে দেব। সেটি হচ্ছে 23,000 টাকা, সেকেন্ড কলামে লিখবেন, কোনো সমন্বয় নেই। এরপরে দেখেন আপনাদের রেয়া মিলের ভিতরে আর কোনো চলতি দায় দেওয়া আছে কিনা। রেয়া মিলে কোনো চলতি দায় নেই। এখন আমরা যাব কোথায়, সমন্বয়ে যাব। সমন্বয় শুধুমাত্র 3 নম্বরে বলছে যে বকেয়া বেতন। বেতন যদি কখনো বকেয়া থাকে বা ব্যয় যদি কখনো বকেয়া থাকে, তাহলে আপনারা অবশ্যই ধরে নেবেন এটি হচ্ছে চলতি দায়। তো আমরা এখানে লিখে নিব বেতন বকেয়া বা বকেয়া বেতন। সেটা হচ্ছে কত, 2,000 টাকা রয়েছে, এই 2,000 টাকা আমরা এখানে বসাবো। আর কোনো চলতি দায় আমাদের এখানে নেই, তাহলে আমরা এখানে টোটাল চলতি দায়ের পরিমাণটা পেয়ে যাব। তো দেখেন দায়ের পাঠ কিন্তু শেষ, কোনো দীর্ঘমেয়াদী দায় নেই। এখন আমাদের এখানে আসবে মালিকানা শর্ত। মালিকানা শর্ত।
তো মালিকানা শর্তের ভিতরে আমাদের প্রথমে যে রুলসটি মনে রাখতে হবে, মালিকানা শর্তের ফরম্যাটটি আপনাদেরকে ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে কি, আমি একবার বলে আপনারা মনে রাখেন, মূলধন যোগ অতিরিক্ত মূলধন বিয়োগ উত্তোলন যোগ মূলধনের সুদ বিয়োগ উত্তোলনের সুদ যোগ নিট লাভ বিয়োগ নিট ক্ষতি বিয়োগ আয়কর বিয়োগ জীবন বীমা প্রিমিয়াম যোগ সাধারণ সঞ্চিতি। এই পর্যন্ত আপনারা মনে রাখলে এখানে মালিকানা শর্তের বিবরণীটা সমাধান করতে পারবেন। তো আমাদের আজকের অঙ্কে কিন্তু মূলধন আছে, দেখেন তো, হ্যাঁ মূলধন আছে। তো আমরা এখানে লিখে নিব মূলধন। তো মূলধন লেখার পরে দেখেন মূলধন পরিমাণ আমাদের কত দেওয়া আছে, 1,24,000 টাকা। এই 1,24,000 টাকা আমরা এখানে বসাবো। এরপরে দেখেন আমাদের অতিরিক্ত মূলধন এগুলো কিছুই নেই আজকের অঙ্কে। দেখেন এরপর আমরা যেটি পাবো সেটি হচ্ছে উত্তোলন কি আছে কিনা। দেখেন আজকের অঙ্কে উত্তোলনও নেই, উত্তোলন থাকলে আমরা এখানে বিয়োগ করতাম। এরপর আমরা জানি কি মূলধনের সুদ আসে আর উত্তোলনের সুদ আসে, এগুলো এখানে নেই। যোগ করব নিট লাভ। খ নম্বর সৃজনশীল প্রশ্ন আপনারা কিন্তু নিট লাভ পেয়েছেন, তো আপনাদেরকে এখানে যোগ করতে হবে নিট লাভ। নিট লাভ, তো নিট লাভের পরিমাণ কিন্তু খ নম্বর আমরা পেয়েছিলাম কত, 7,000। দেখেন 7,000 কত পেয়েছিলাম, 7,600 টাকা। সেটি আমরা এখানে বসাবো। তো যোগ করলে আমাদের এখানে কত আসে, 31,600। 1,31,600 টাকা, এটি এখানে বসাবেন। এরপর আপনি এখানে বিয়োগ করবেন আয়কর, বিয়োগ করবেন জীবন বীমা প্রিমিয়াম, তারপর যোগ করবেন সাধারণ সঞ্চিতি। আজকের অঙ্কে কিছুই নেই, তো আমরা এই টাকাটা এখানে না লিখে আমরা কি করব, একদম থার্ড কলামে লিখে নিব। তো 1,31,600 টাকা। তো দেখেন আমাদের কিন্তু যেহেতু আর কোনো মালিকানা শর্তের কোনো ফর্মুলা এখানে অর্থাৎ কোনো উপাদান নেই, সেজন্য আমরা এখানে কি করব, এই সবগুলো যোগ করে ফেলবো। তো 25,000 টাকার সাথে যদি আমরা 31,600 যোগ করি আমাদের এখানে আসবে 1,56,600 টাকা। তো দেখেন আমাদের কিন্তু সম্পদের পাশ এবং দায়ের পাশ দুইটি কি আছে, সমান আছে। সম্পদের পাশ, দায় এবং মালিকানা শর্ত কি আছে, দুইটি সমান আছে। তার মানে আমাদের আর্থিক অবস্থার বিবরণটি হয়েছে। তো আশা করি আপনারা পুরো সৃজনশীল প্রশ্ন বুঝতে পারছেন। আমি একটু সময় নিয়ে আপনাদেরকে এগুলো সমাধান করে দিচ্ছি যাতে আপনারা ভালো করে বিষয়টি বুঝতে পারেন। যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আরেকটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।